অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়। আমি আজ তোমাদের বাংলা প্রথম পত্রের দ্বিতীয় কবিতা বঙ্গভূমির প্রতি এই কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সামনে বই খুলে রাখবে। কবিতাটি নিয়ে আলোচনার আগে আমরা এই কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটু জানব। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত মহাকবি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকবি। আমরা দেখতে পাই মাইকেল মধুসূদন দত্ত একজন প্রথা বিরোধী লেখক ছিলেন, অর্থাৎ গতানুগতিক যে ধারায় অন্যান্য কবিরা লেখেন তা থেকে তিনি একটু ভিন্ন ধরনের। তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন। শৈশব থেকে তার মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি বিলেতে গেলে বড় কবি হওয়া যাবে, এই ধরনের একটা ধারণা ছিল তার মনে। এই ধারণা থেকে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। কারণ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলে সহজেই বিলেতে যাওয়া যাবে। 1843 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার সময় তার নামের শুরুতে মাইকেল শব্দটি যুক্ত হয়। তিনি বাংলা সাহিত্যের একজন বহুমুখী প্রতিভাধর কবি। তিনি অনেকগুলো ভাষা জানতেন। বাংলা ছাড়াও ইংরেজি, হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, এই কাব্যের রচয়িতা তিনি। এছাড়াও তিনি 2খানা প্রহসন লিখেছেন। একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। নাটক লিখেছেন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। তিনি 1খানা পত্রকাব্য লিখেছেন, তার নাম বীরাঙ্গনা। চতুর্দশপদী কবিতা অর্থাৎ সনেট বাংলা সাহিত্যে তিনি প্রথম রচনা করেন। এই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি 1873 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। আমরা দেখি মাইকেল মধুসূদন দত্ত তার রচনা সম্ভার, তিনি মহাকাব্য রচনা করেছেন। এর আগে আর কেউ মহাকাব্য রচনা করেনি বাংলা সাহিত্যে। তিনি প্রহসন রচনা করেছেন, তার আগে বাংলা সাহিত্যে আর কেউ প্রহসন রচনা করেননি। তিনি সার্থক নাটক এবং ট্র্যাজেডি নাটক রচনা করেছেন, তার আগে বাংলা সাহিত্যে আর কেউ করেননি। তিনি সার্থক গীতিকবিতা রচনা করেছেন, তার আগে বাংলা সাহিত্যে আর কেউ গীতিকবিতা রচনা করেননি। তিনি সার্থক পত্রকাব্য লিখেছেন, তার আগে বাংলা সাহিত্যে আর কেউ পত্রকাব্য লেখেননি। তিনি সার্থক সনেট রচনা করেছেন, তার আগে বাংলা সাহিত্যে আর কেউ সনেট রচনা করেননি। তিনি অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা। ধারণা করা হতো অমিত্রাক্ষর ছন্দ বাংলায় হতে পারে না। মধুসূদন দত্ত সেটা করেছেন। বাংলা সাহিত্যে তার আগে অমৃতাক্ষর ছন্দে আর কেউ কোনো সাহিত্যিক কাব্য রচনা করেননি। আমরা এতক্ষণ মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানলাম। এখন এই কবিতার পাঠ পরিস্থিতি সম্বন্ধে একটু জানব।
আমাদের আজকের আলোচ্য কবিতা বঙ্গভূমির প্রতি, এটি একটি গীতি কবিতা। এই কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। দেশের প্রতি কবি অত্যন্ত বিনয়ের সাথে তার আকুতি নিবেদন করেছেন। মধুসূদন ভেবেছেন, মা যেমন সন্তানের কোনো দোষ রাখেন না, দেশ মাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয়ী কবি এই দেশমাতৃকার কাছে এই বলে প্রণতি জানিয়েছেন, তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকতে পারেন। অর্থাৎ প্রথমত দেশের প্রতি তার ভালোবাসা, দ্বিতীয়ত দেশের কাছে তিনি নিবেদন করেছেন চিরস্মরণীয় হয়ে থাকতে চান। দেশের স্মৃতিতে, দেশের মানুষের হৃদয়ে তিনি স্থায়ী আসন পেতে চান, সেই বিষয়টি কবিতায় আমরা লক্ষ্য করি। আমরা এখন শব্দার্থগুলো একটু দেখি। মিনতি অর্থাৎ বিনীত প্রার্থনা, পরমাদ অর্থাৎ প্রমাদ বা ভুল ভ্রান্তি, কোকোনদ লাল পদ্ম, নীর পানি বা জল, সমন মৃত্যুর দেবতা, মক্ষিকা অর্থ মাসি, শ্যামা জন্মদে অর্থাৎ শ্যামল জন্মভূমি অর্থে, বর শব্দের অর্থ আশীর্বাদ, মানস এ শব্দের অর্থ মন বা মানুষের হৃদয়, তামরস শব্দের অর্থ পদ্ম, পদ্ম শব্দের আরও একটি প্রতিশব্দ আছে এখানে, কোকোনদ, শরদে শরৎকাল বোঝাতে। এখন আমরা বঙ্গভূমির প্রতি কবিতাটি নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা কবিতাটির নামকরণটা দেখব। বঙ্গ অর্থাৎ বাংলা, আর ভূমি মানে মাটি। তিনি বাংলার মাটি অর্থাৎ বঙ্গ দেশের প্রতি তার যে কথা, তার যে আবেদন, সেটাই এই কবিতায় প্রকাশিত হয়েছে। এই কবিতা পাঠ করার আগে, বক্তব্য জানার আগে আমাদের কিছু কথা জানা দরকার, তাহলে কবিতাটি বোঝা খুব সহজ হবে। মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনে দেশকে খুব অবহেলা করেছিলেন, দেশের মানুষকে অবহেলা করেছিলেন, যার ফলে তিনি দেশ ত্যাগ করেছিলেন। প্রবাসে গিয়েছিলেন, বিলেতে গিয়েছিলেন, পাশ্চাত্যে গিয়েছিলেন, বড় কবি হবেন, মহাকবি হবেন। তার আদর্শ ছিল ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি মিল্টনের মতো মহাকবি হবেন, সারা দুনিয়া জোড়া তার খ্যাতি আসবে, এটা তার বাসনা ছিলেন, যার কারণে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি সফলতা পাননি। ইংরেজি ভাষায় কাব্য রচনা করে তিনি সফলতা পাননি, বিখ্যাত হতে পারেননি। বরং সেখানে গিয়ে তিনি ভীষণভাবে অভাবে পড়েছেন, যার ফলশ্রুতিতে তার ভুল ভাঙে এবং তাকে পুনরায় দেশে ফিরে আসতে হয়। তিনি যখন দেশে ফিরে আসছেন, অর্থাৎ বাংলা ভাষায় কাব্য রচনা শুরু করতে যাচ্ছেন বা শুরু করেছেন, এমন সময় তার দেশের প্রতি, যেহেতু তিনি দেশকে আগে অবহেলা করেছেন, দেশের মানুষকে অবহেলা করেছেন, সুতরাং তিনি তার ক্ষমা প্রার্থনা, অর্থাৎ তিনি যে ভুল করেছেন সেই কথাগুলো বঙ্গভূমির প্রতি কবিতায় আমরা দেখতে পাই। আমরা যদি কবিতাটি পাঠ করি তো দেখি, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, অর্থাৎ কবি দেশকে মা বলে সম্বোধন করেছেন, আর দাস বলতে এখানে কবি নিজে। দেশকে বলেছেন, মা তুমি আমাকে মনে রেখো, আমাকে স্মরণে রেখো, তোমার পায়ের কাছে আমি, তোমার পা ধরে, পা স্পর্শ করে আমি এই নিবেদন করি। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকোনদে। আমি মনের স্বাদ পূরণ করতে গিয়ে আমি ভুল করেছি, অর্থাৎ আমি বিদেশে গেছি, প্রবাসে গেছি,
তোমাকে অবহেলা করেছি, তোমাকে তুচ্ছ ভেবেছি। ভেবে আমি প্রবাসে গেছি, বিদেশি ভাষায় সাহিত্য চর্চা করতে গেছি। আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে। এখন মধুহীন করো না গো তব মনো কোকনদে। তোমার হৃদয় নামক পদ্ম হতে আমাকে বঞ্চিত করো না। তোমার হৃদয় থেকে, তোমার অন্তর থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। আমি তোমার কাছে বা তোমার হৃদয়ে স্থান পেতে চাই। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে। আমি প্রবাসে গিয়েছিলাম, দৈবের বসে বলতে এখানে কুমন্ত্রণায় পড়ে, অর্থাৎ ইংরেজিতে একটা শব্দ বলা যায় মিসগাইড হয়ে বা কুমন্ত্রণায় পড়ে আমি বিদেশে গিয়েছিলাম, যার ফলে আমার দেহ থেকে অনেক শক্তি চলে গেছে, সময় চলে গেছে। আকাশ থেকে তারা খসে গেলে যেমন আকাশের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ঠিক আমার দেহ থেকে অনেক এনার্জি, আমার জীবন থেকে অনেক সময় লস হয়েছে, চলে গেছে, নষ্ট হয়েছে। তাতে আমার কোনো খেদ নেই, আমার কোনো কষ্ট নেই। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এ পৃথিবীতে জন্মগ্রহণ করলে তো মরতেই হবে। কোনো জীবই চিরদিন পৃথিবীতে বেঁচে থাকতে পারে না, অমর হতে পারে না। সুতরাং আমার কোনো খেদ নেই, আমার কোনো কষ্ট নেই। মৃত্যু তো একদিন হবেই। সময় জীবন থেকে চলে গেছে তো কি হয়েছে, আমি নতুন করে আবার শুরু করব, এ ধরনের একটা চিন্তা আর কি। চিরস্থায়ী কবে নীর হায়রে জীবন নদী। নদীতে পানি যেমন স্থির থাকে না, পানির স্রোত যেমন গতিশীল, আমাদের জীবনে সময় এমন গতিশীল, সময় কখনো থেমে থাকে না। আমরা সময়কে ধরে রাখতে পারবো না। কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে। তুমি যদি মা আমাকে মনে রাখো, তোমার স্মৃতিতে আমাকে স্থান দাও, তোমার দেশের মানুষের মধ্যে যদি আমি স্থান পাই, তাহলে আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু তো একদিন হবেই। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। মক্ষিকা মানে মাছি, গলে না বলতে নষ্ট হয় না। কাল্পনিক অমৃত হ্রদ, যে হ্রদের পানি পান করলে মানুষ চিরঞ্জীব হয়, তার কখনো মৃত্যু হয় না, বা কোনো প্রাণীর কোনো মৃত্যু হয় না। এই হ্রদ ক্ষুদ্র মাছিকেও পর্যন্ত স্থান দেয়, তাকে তুচ্ছ ভাবে না। আমার বিশ্বাস, মা জন্মভূমি, তুমি আমাকে দূরে ঠেলে দিবে না, আমাকে স্থান দিবে। আমি অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত তুচ্ছ, তোমার দেশে, তোমার মনে আমি অবশ্যই স্থান পাব। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। এই পৃথিবীতে সেই ধন্য, সেই সেরা মানুষ যাকে ভোলে না। মানুষের হৃদয়ে যে চিরস্থায়ী আসন পায়, মৃত্যুর পরেও মানুষ যাকে স্মরণ করে, মূলত সেই পৃথিবীতে ধন্য। মনের মন্দিরে সদা সেবে সর্বজন। যাদেরকে মানুষ মৃত্যুর পরও মনের মন্দিরে সেবা করে, অর্থাৎ মনের ভিতরে স্থান দেয়। আমরা যদি মাইকেল মধুসূদনের কথা ভাবি, তাহলে তো বুঝতেই পারি তিনি মারা গেছেন আজ থেকে কত বছর আগে, এখনও মানুষ তাকে স্মরণ করে, এখনও মানুষ তার কাব্য কবিতা পড়ে এবং প্রতি মুহূর্তে বিস্ময় প্রকাশ করে। কিন্তু কোন গুণ আছে যাচিব তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। কিন্তু মা, আমার এমন কোন গুণ আছে? নিশ্চয় আমার কোনো গুণ নেই যে আমি তোমার কাছে অমরত্ব চাইব। আমি তোমার দেশে, তোমার স্মৃতিতে, তোমার দেশের মানুষের স্মৃতিতে অমর হব, চিরস্থায়ী স্থান পাব, এমন কোনো গুণ আমার নেই। অবশ্যই আছে, আমরা জানি, এটা কবির বিনয়। আমরা জানি মহৎ ব্যক্তি যারা, তারা একটু বিনয়ী হন। তারা যতই জানুক, তারা কখনো বলেন না যে তারা বেশি বেশি জানেন, বরং তারা কম জানেন, তারা কম বোঝেন, এটাই তাদের কথায়, তাদের কর্মে প্রকাশিত হয়। তবে যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহদাসে সুবরদে। আবার বলছেন যে তুমি তো মা, তুমি বৃহৎ মা, তুমি যদি দয়া করো এবং আমার দোষগুলো তো ধরেছো, আমি তো দোষী, পাশাপাশি আমার গুণগুলোও যদি ধরো, তাহলে আমার মনে হয় আমি তোমার স্মৃতিতে স্থান পেতে পারি। তুমি যদি প্রার্থনা করো, তুমি যদি আশীর্বাদ করো আমাকে,
তাহলে মনে হয় আমি তোমার স্মৃতিতে, তোমার দেশের মানুষের স্মৃতিতে আমি স্থান পেতে পারি। ফুটি যেন স্মৃতিজলে, মানুষে মা যথাফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। দেশমা, আমি যেন তোমার স্মৃতিতে ফুটে থাকতে পারি। মানস অর্থাৎ হিমালয়ের মানস সরোবর, আমরা পৌরাণিক মতে যেখানে দেবতারা বসবাস করে সেই সরোবরে যেমন পদ্মফুল ফুটে থাকে, কি বসন্ত কি শরৎ, অর্থাৎ সারা বছর যেমন পদ্মফুল ফোটে ওই জায়গাটাকে আমোদিত করে রাখে, আমিও ঠিক তেমনই তোমার দেশে, তোমার স্মৃতিতে, তোমার দেশের মানুষের মনে পদ্মফুলের মতো ফুটে কি শরৎ কি বসন্ত, অর্থাৎ সারা বছর আমি থাকতে চাই। তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমরা এতক্ষণ কবিতাটির মূল ভাব পড়লাম, আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম, তোমরা নিশ্চয়ই বুঝেছ। এখন আমি এই কবিতা থেকে 3টা বাক্য তোমাদের উদ্দেশ্যে বলবো। বাক্য 3টা তোমরা ভালো করে শুনবে, জেনে নিবে। নাম্বার 1, রেখমা দাসের মনে। নাম্বার 2, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। নাম্বার 3, সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে। এই 3টা বাক্য আমি আরেকটু বিশ্লেষণ করব, খেয়াল করো একটু। নাম্বার 1, রেখমা দাসের মনে। কবি মধুসূদন নিজেকে দাস, অধম হিসেবে কল্পনা করছেন, আর দেশমাকে বলছেন, মা তুমি আমাকে মনে রেখো। তোমরা নিশ্চয়ই জানো কবি সাহিত্যিকরা দেশকে মা হিসেবে কল্পনা করেন এবং আমাদের জন্মদাত্রী মায়ের চেয়েও বৃহৎ মা হিসেবে দেশকে তারা দেখেন। এখানে কবি দেশমাতার কাছে তাকে মনে রাখতে বলতে, অর্থাৎ মৃত্যুর পর যেন তিনি দেশমাতার স্মৃতিতে স্থান পান, এ ধরনের একটা বাসনা। নাম্বার 2, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। পৃথিবীতে জন্মগ্রহণ করলে মরতেই হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মধুসূদন এখানে মৃত্যুর ভয় পান না, তিনি পৃথিবীতে বেঁচে আছেন, যে কোনো সময় মৃত্যু হবে। তিনি প্রবাসে গেছেন, বিদেশে গেছেন, গিয়ে তার শরীরের অনেক শক্তি গেছে, অনেক সময় ব্যয় হয়েছে, সাহিত্য রচনা করতে পারেননি। তিনি যদি সেই সময়টুকু বাংলা সাহিত্য চর্চা করতেন তাহলে বাংলা সাহিত্যে অনেক কিছু দিতে পারতেন, এরকম একটা আফসোস তার মনের ভিতরে প্রথমত ছিল। কিন্তু পরবর্তীতে তিনি বলছেন যে না, যেটা গেছে সেটা গেছে। পৃথিবীতে মানুষ তো চিরদিন বাঁচবেও না, জন্মগ্রহণ করছি, মরতেই হবে। যেটুকু পেয়েছি, যেটুকু আছে তাই নিয়ে খুশি থাকতে হবে। নাম্বার 3, সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে। পৃথিবীতে সেই ধন্য, সেই শ্রেষ্ঠ, মৃত্যুর পরও মানুষ যাকে ভোলে না। আসলে আমাদের সবারই ইচ্ছা পৃথিবীতে আমরা আমাদের কর্মের মাধ্যমে, আমাদের কীর্তি ও খ্যাতির মাধ্যমে মৃত্যুর পরও যেন আমরা বেঁচে থাকতে পারি। সবাই তা পারে না। যারা ভালো কাজ রেখে যান, ভালো কর্ম রেখে যান, তারা মৃত্যুর পরে এ পৃথিবীতে বেঁচে থাকেন, তাদেরকে মানুষ স্মরণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ বঙ্গভূমির কবিতাটি, বঙ্গভূমির প্রতি কবিতাটি আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝেছ, শিখেছ। তোমরা কবিতাটি বারবার রিডিং পড়বে, শব্দার্থ আছে, পাঠ পরিস্থিতি আছে, বুঝতে না পারলে এখানে প্র্যাকটিস করবে। আজকে আর না, এ পর্যন্ত আজ। তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।